আজকের যে চ্যালেঞ্জ, টু সে দ্য লিস্ট, বিগ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আমি আসলে বেশি আগের দিকে যেতে চাচ্ছি না। আগের বিষয়ে মানে খুব বেশি কমপ্লেন করে সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে আমরা কোথায় শুরু করেছি এই বিষয়টা একটু বলা দরকার। প্রথমত ইনহেরিটেন্স ফ্রম আমাদের বিগত একটি রেজিম, তাদের ইনহেরিটেন্স, তার সাথে যোগ হয়েছে গত 18, 19, 20 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়গুলো আছে। নট মাচ হেল্প, ওখানে আর অনেকগুলো সমস্যা, আগের সমস্যা, তারপরে যোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমি খুব বেশি কিছু বলবো না, বাট আমি যতই দিন যাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমার কলিগদের নিয়ে কাজ করতে গিয়ে দেখে সেটাও একটা ভিন্ন সমস্যা আছে। তার সাথে যোগ হয়েছে আমার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টি। তো এটা ত্রিমুখী সমস্যা একসাথে যোগ হয়েছে। এই সময় আমরা ক্ষমতায় এসেছি, আবার এর মধ্যে এই 2-3 মাসের মধ্যে বাজেটের বিষয়টা সামনে চলে আসছে। তো দিস ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে বাজেট, সময় কম, এই কম সময়ের মধ্যে আমাদেরকে একটি বাজেট তৈরি করতে হচ্ছে। আর যেখানে রিসোর্সের একেবারে ঘাটতি, সিরিয়াস ঘাটতি, যেখানে এক্সটার্নাল প্রেশার, যেটা আপনারা সবাই বললেন, এবং তার উপরে একটা বিশ্বে যে একটা অস্থিরতা, রুল বেসড ইকোনমিক অর্ডার যেটা ছিল, সেটাও একটা চ্যালেঞ্জের সম্মুখীন। ট্যারিফ, আবার প্রোটেকশনিজম, যারা সবসময় ফ্রি মার্কেটের কথা বলে আসছে, তারা আবার প্রোটেকশনিস্ট একটা ইকোনমিক পলিসির দিকে চলে যাচ্ছে। তো দ্যার ইজ এ ট্যারিফ ওয়াল। যে ট্যারিফ ওয়াল ভাঙার জন্য এত বছর সবাই মিলে যুদ্ধ করলাম, ট্যারিফ ওয়াল ভাঙলাম, একটা মুক্তবাজার অর্থনীতি, গ্লোবাল ইকোনমি, ইন্টিগ্রেশন অফ ইকোনমি, সব বিশ্বের দেশগুলোকে হঠাৎ আবার উই আর ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। প্রোটেকশনিজম এবং ট্যারিফ ওয়াল আবার সামনে চলে আসছে, অন টপ অফ অল দিস চ্যালেঞ্জেস, যেটা আমি বললাম। তো কিন্তু আমি আবার বলছি, আমরা তো থেমে থাকতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জেস দেয়ার, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি মনে করি আমরা সফলতার দিকে যাব। কারণ হচ্ছে আমাদের সামনে যারা বসে আছে এখানে, অর্থনীতিবিদ আছেন, ব্যবসায়ীরা আছেন, শিল্পপতিরা আছেন, রাজনীতিবিদরা আছেন, একাডেমিক ওয়ার্ল্ডের লোকজন আছে। তা আমি মনে করি আমরা যারা আছি অন্তত এই রুমের মধ্যে, আমি দেখে এটা আশান্বিত হয়, আমরা সবাই কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা দেশ হিসাবে আমরা কিন্তু একটা জায়গায় এসেছিলাম এবং ভালো হয়েছে। বিশ্বের একটা ভালো অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের অবস্থানটা খুব একটা ভালো জায়গায় ছিল। সাময়িকভাবে এটা আবার পতন ঘটেছে, এটা সঠিক, বাট আমি একেবারে হতাশাগ্রস্ত না। আমি মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বেরিয়ে আসতে পারব। এখন চ্যালেঞ্জগুলোর মধ্যে মূল বিষয়গুলো হচ্ছে যে আমার মন্ত্রী হলে যা হয়, মন্ত্রণালয় থেকে একটি স্ক্রিপ্ট আমাকে লিখে দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি আমি তো স্ক্রিপ্ট পড়তে গেলে আমি আর কিছু বলতে পারবো না। সুতরাং আমি আমার খুব ইজিলি যেটা আমার
ইন এ নর্মাল ওয়ে যেটা আসবে আমি কথাগুলো আপনার সাথে অনেস্টলি ফ্র্যাঙ্কলি ওপেনলি বলতে চাই। তো অনেকটা চ্যাটাম হাউস রুল বললেও কোনো আমার মনে করে হয়তো আমি কথাগুলো বলে ফেলবো আর কি। সো যে জায়গাটায় আমরা আছি এখন সে একটু বলবো, বেশিক্ষণ বলার প্রয়োজন নাই। সেটা হচ্ছে আমাদের মানদণ্ডগুলো যে বর্তমানে বিরাজ করছে আমরা যখন দায়িত্ব নিলাম, সেটা জিডিপির গ্রোথটা 23-24 যেটা ছিল সেটা 4.22 এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় নেমে এসে 3.49, যেটা আমরা যখন বিএনপি যখন লাস্ট ক্ষমতায় ছিল আমরা ওই যদিও বা এটা পরের কোয়ার্টারে গিয়ে রিফ্লেক্ট করেছে 7.06%। তো সেখান থেকে আজকে আমরা এসে দাঁড়িয়েছি 3.49। তো ইজ এ হিউজ একটা ড্রপ এখানে হয়েছে। ইনফ্লেশন এখন তো প্রায় আমার এখানে যেটা দেখতে পাচ্ছি 10.03%। তো লাস্ট ইনফ্লেশন বিএনপি সরকারের সময় আমরা যেটা দেখে গিয়েছিলাম 7.17%। আনএমপ্লয়মেন্ট ইত্যাদি এগুলো অনেক লম্বা। যাই হোক, আমি জাস্ট বেসিক বিষয়গুলো হচ্ছে আমাদের পভার্টি, দারিদ্রতা বেড়ে চলছে, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমছে, প্রাইভেট সেক্টর ঋণ গ্রহণ কমছে, প্রাইভেট সেক্টর মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে, এমপ্লয়মেন্ট কমছে। সবকিছু মিলিয়ে দি হোল ইকোনমিক ট্রেন্ড ইজ ডাউনওয়ার্ড, নিম্নগতি। সো এটাকে প্রথমে আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এটাকে থামাতে হবে। এই যে নিম্নগামী যে ট্রেন্ড, এটাকে থামাতে হবে। থামিয়ে তারপরে এটাকে আবার পুনরুদ্ধার করে আমাদেরকে সেলভেজ করে এটাকে আবার রিভার্স গিয়ারে ফেলে আমাদের জিডিপি গ্রোথটা আবার পূর্বের জায়গায় এবং তার চেয়ে বেশি নেওয়ার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রোগ্রামের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, এখন যে কোনো ইকোনমিতে আপনার রিসোর্স মোবিলাইজেশন সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ট্যাক্স জিডিপি গ্রোথ, ট্যাক্স জিডিপি গ্রোথ 10-11% যেখানে ছিল অলরেডি এক সময়, সেটা এখন বিলো 7%। যে ওয়ার্ল্ডের একেবারে প্রায় নিম্নতম কয়েকটি দেশের মধ্যে আমরা সেই জায়গায় আছি এখন এই মুহূর্তে। সাউথ এশিয়াতে সবচেয়ে নিচ্ছে। ট্যাক্স জিডিপি গ্রোথ যেখানে থাকবে না, রিসোর্স যেখানে কনস্ট্রেন্ট থাকবে, আপনার ফিসক্যাল স্পেস স্বাভাবিকভাবে কমতে থাকে এবং কমতে কমতে যেই জায়গায় আমরা আসছি, এখানে ফিসক্যাল স্পেস না থাকলে আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামও নিতে পারবেন না এবং সোশ্যাল প্রোগ্রাম নিতে পারবেন না, কোনোটাই নিতে পারবেন না। এবং যখন সোশ্যাল প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম যখন কনস্ট্রেন্ট হয়, তখন তো গ্রোথ হওয়া তো দূরের কথা, বরং আপনার সিটিজেন্সদের, নাগরিকদের ডে টু ডে সার্ভিস প্রোভাইড করা, ডেভেলপমেন্ট এমপ্লয়মেন্টকে রিভার্স করে আবার আগের জায়গায় কিংবা উপরের দিকে নিয়ে আসা, আর সেক্টরাল যে ইস্যুগুলো আছে সবাইকে সমর্থন করার জন্য গভর্নমেন্টের যে ক্যাপাসিটি সেটা কমে গেছে। তো আমাদের ট্যাক্স জিডিপি 6.8% যেটা দেখাচ্ছে, সেটা এখান থেকে আমরা উপরের দিকে কিভাবে যাবো, এটা বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে প্রথমে আমাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে রিফর্ম ইজ এ মাস্ট। এবং যে রিফর্মটা শুরু হয়েছিল বিগত ইন্টেরিম গভর্নমেন্টের সময়, ওনারা একটা এনবিআর এর
বাইফার্কেশন করে পলিসি এবং এক্সিকিউশন দুই ভাগে ভাগ করার পরিপ্রেক্ষিতে যেটা করে রেখে গেছেন সেটা অ্যাকচুয়ালি ইট ইজ হাফ বেইট। এটা আসলে কোনো রিফর্ম হয়নি। এখন হাফ বেইট ইজ এটা কিন্তু কিছু না থাকলে আমাদের জন্য সুবিধা, বাট ইফ ইউ আর লেফট উইথ হাফ বেইট তখন কিন্তু আপনার জন্য প্রবলেম। এটা প্রথমে এটাকে আমার আনডু করতে হবে, তারপর আবার রিফর্ম করতে হবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ রাইট নাও, দিস ইজ ভেরি স্টাইল। এটা হাফ বেইট একটা রিফর্ম, যেটা এদিকেও হয়নি ওদিকেও হয় নাই। ওটাকে আমরা বিল হিসাবে আমরা সংসদে স্টপ করেছি, একটা কমিটি করেছি, এটার উপর ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইফার্কেশন ইজ এ মাস্ট। এখন বাইফার্কেশন করে আপনি ট্যাক্স পলিসিটা যেখান থেকে আসবে, যারা করবে এই লোকগুলো কে হবে, এটা হচ্ছে বড় চিন্তা। এখন এটা যদি সব ব্যুরোক্রেটরা বসে ওই উপরের লেভেলে পলিসি লেভেলে বসে আবার ট্যাক্সের পলিসি করে, তাহলে আমাদের এই রিফর্ম করার কোনো অর্থ হয়। সুতরাং আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা ওই জায়গাতে আনবো ইনশাআল্লাহ, যে পলিসি লেভেলে যারা ট্যাক্সের পলিসিটা করবে, দে মাস্ট নো দি ডিএনএ অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষের চাহিদা কি, খিদে কি, সমস্যা কি, ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা সমাজের আপনাকে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একদিকে যেরকম জিডিপি বাড়াতে হবে, অন্যদিকে জিডিপি বাড়ানোর জন্য মানে কোন এরিয়া থেকে আমরা জিডিপি বাড়াবো এটার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে। আমাকে একদিকে সামাজিক যে আমাদের জনগণকে যেটা সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের, একদিকে আমাকে একেবারে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে গ্রোথের জন্য যে কোন কোন এরিয়া থেকে আমরা গ্রোথটা আনবো ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য, তাদেরকে আমাদের ট্যাক্স পলিসিতে নিয়ে আসবো। এই বিষয়গুলো যাদের পরিষ্কার আইডিয়া নাই, তারা আসলে ট্যাক্স পলিসিতে খুব সফলভাবে কিছু করতে পারবে না। তারা ব্যবসার পেইন বুঝতে হবে, ইন্ডাস্ট্রির পেইন বুঝতে হবে, সাধারণ মানুষের পেইন বুঝতে হবে। খালি আমার ট্যাক্সের দরকার, সুতরাং এইখান থেকে এত পার্সেন্ট, ওখান থেকে এত পার্সেন্ট, এই যে একটা মন মানসিকতা হয়ে গেছে ট্যাক্সেশনে, যে ট্যাক্স এত শর্ট পড়ছে, তাহলে কোথায়, তাহলে ওখান থেকে এত পার্সেন্ট, এখান থেকে এত পার্সেন্ট, জাস্ট হিসাব মিলানোর ব্যাপার। হিসাব মিলানোর ব্যাপারে ট্যাক্সেশনের মাধ্যমে আপনি রিয়েলি কোনো পরিবর্তন আনতে পারবেন না, আমরা পারবো না। তো এই যে ট্যাক্স যারা পলিসি নির্ধারণ করবে, এরা কারা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওইখানে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই। এই জন্য ওই পলিসি এবং ওরা যে রিকমেন্ডেশনটা দেবে, ইট উইল কাম স্ট্রেট টু দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। ইন বিটুইন কারো কাছে দেওয়ার প্রয়োজন গেলেই প্রবলেম। আমরা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেলের মধ্যে ট্যাক্স পলিসিকে রাখতে চাচ্ছি না, বিকজ আপনাকে জানতে হবে কোথায় কি অবস্থায় আছে। এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করে, আমি বলছি, অনেকটা শেয়ার করছি আপনাদের সাথে, বিষয়টা জানা দরকার। এখানে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, কিন্তু আমরা কথা অর্ধেক বলি না। আমি এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। টোটাল ট্রান্সপারেন্ট ইন আওয়ার পলিসি মেটার, আমরা এদিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স জিডিপির। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্সেশনের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে সাধারণ জনগণের মধ্যে। সামহাও আমরা ট্যাক্সেশনের মধ্যে সবাই ট্যাক্স দেওয়ার মধ্যে আগ্রহী হয়ে সেভাবে পুরো একটা বিশাল অংশ ট্যাক্সেশনের বাইরে রয়েছে, যার কারণে যারা ট্যাক্স দিচ্ছে ঘুরে ফিরে তাদের উপর আমরা বারবার এই প্রেশারটা বৃদ্ধি করছি। এবং তাদের উপর বৃদ্ধি করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যারা ইনকাম করছে তাদের যে কি বলবো তাদের যেটা মূলধন রিজার্ভটা বাড়াচ্ছে, সেটা যত ট্যাক্সেশনের বেশি অতিরিক্ত ট্যাক্স করে
সেটার উপর আমি চাপ সৃষ্টি করলে ওরা কিন্তু বিনিয়োগ করতে পারবে না, প্লাউ ব্যাক করতে পারবে না। এই একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমাদের ট্যাক্স পলিসিতে একটা পরিবর্তন আসবে। আর ট্যাক্স পলিসিতে কিছু ইস্যু, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি সবসময়, যে ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে হলে আমাকে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা সেই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট, প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করিনি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন। এই দু জায়গায় ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং দিস টাইম আমাদের এই যে দুই জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। দুঃখের বিষয়, আমরা যতটুকু চাচ্ছিলাম হেলথ এবং এডুকেশনে বাড়ানোর জন্য ততটুকু পাচ্ছি না, বাট আমরা বাড়াচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি আগামী 4-5 বছরের মধ্যে এটা এই ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা আপ টু 5% বলেছি, হুইচ ইজ কোয়াইট হাই অ্যামাউন্ট। কিন্তু ওই জায়গায় না যেতে পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে কথাটা আমরা এতদিন বলে আসছি, সেই বেনিফিট সেই আমরা পাবো না। এবং সেটা না হলে আমাদের যদি স্কিলড ওয়ার্কফোর্স না থাকে, আমাদের দক্ষ জনশক্তি ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, এবং এই জন্য আমরা বেশি করে স্কিল ডেভেলপমেন্টের জন্য, স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিংয়ের জন্য আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট হবে। এবং এটা কান্ট্রি ওয়াইড, পুরো দেশের মধ্যে, যাতে করে স্কিলড ওয়ার্কফোর্সের দেশের ইন্ডাস্ট্রিকে, দেশের শিল্পকে, দেশের কর্মকাণ্ডকে একদিকে উন্নয়ন করতে সুযোগ হবে, প্রবৃদ্ধি বাড়াতে সুযোগ হবে। বাইরে গেলেও এই লোকগুলো যাতে আমাদের রেমিটেন্সে, এখন যে রেমিটেন্স আসছে, ইট ইজ বেসিক্যালি আমাদের লোকগুলো একেবারে নিম্নমানের কাজগুলো করছে, কিন্তু আমাদের লোকগুলো, এবং অনেকগুলো দেশ থেকে, এমনকি নেপালের মতো দেশ থেকেও তাদের পার ক্যাপিটা রেমিটেন্স ইজ মাচ হায়ার দেন আস, বিকজ তারা ওইখানে হিউম্যান ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে। আমাদের যদি সেটা আমরা করতে পারি, এই জন্য আমরা বিদেশ থেকে এখন যে রেমিটেন্স, এর থেকে অর্ধেক লোক গেলেও তার থেকে দ্বিগুণ কিন্তু রেমিটেন্স আসবে আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে 50 বিলিয়ন, 60 বিলিয়নের বাই দ্য এন্ড অফ 5 ইয়ার 40 to 50 বিলিয়নে নিয়ে যাওয়া। এবং এই জন্য যেটা প্রবলেম হচ্ছে, ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, বাট লট অফ ইট হ্যাজ বিন ওয়েস্টেড। কারণ স্কিলিংয়ের জন্য যে ট্রেনিং সেন্টার বিভিন্ন জায়গায় ভোকেশনাল করা হয়েছে, এগুলো প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্যাম হ্যাভ নো অ্যাক্রেডিটেশন, নো সার্টিফিকেশন। আপনার যদি অ্যাক্রেডিটেশন, সার্টিফিকেশন না থাকে, আপনি দেশেও এই লোকগুলো কোনো কাজে আসবে না, বাইরেও কাজে আসবে না। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতগুলো ইনভেস্টমেন্টে আমরা যাব অন ভোকেশনাল অ্যান্ড স্কিলিং প্রজেক্টে, প্রত্যেক জায়গায় প্রজেক্টের অ্যাক্রেডিটেশন অ্যান্ড সার্টিফিকেশন ছাড়া আমরা কোনো ইনভেস্টমেন্টে যাব না। প্রত্যেকটি স্কিল সেন্টার আমরা ভোকেশনাল স্কুলে আমরা বলে দিয়েছি, এবং আমাদের যারা পার্টনার, ফরেন পার্টনার, তাদেরকে আমরা পরিষ্কার করে দিয়েছি, তোমরা দিস প্রজেক্ট will only be done যদি if it comes with accreditation and certification। এবং আমাদের প্রজেক্টগুলোর সম্বন্ধে একটু যদি বলতে চাই, আমরা আনফর্চুনেটলি আবার একটু আগে বলতে হয় যে আমি তো প্ল্যানিং মিনিস্টার হিসেবে, জুনায়েদ সাকি হ্যাজ বিন গোয়িং থ্রু দিস পেইনফুল প্রসেস অফ সর্টিং আউট দি অল প্রজেক্ট। উনি অনেক কষ্ট করতেছেন যে অল 1300 প্রজেক্ট, রাইট সাকি? 1300 প্রজেক্ট। Now we have 1300 projects in hand, ongoing. Of that, কতগুলো প্রজেক্ট বাংলাদেশের জন্য ভাইবেল, আমরা এটা সর্ট আউট করতেছি। অনেকগুলো প্রজেক্ট দুর্নীতির জন্য করা হয়েছে, ওয়েস্টেজ, যার যার ওন কনসিডারেশনে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। বাট দেশের কোনো মানুষের উপকার আসবে না, আমাদের কোনো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে প্রজেক্টগুলো করবো আমরা দ্য প্রজেক্ট মাস্ট, ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ ভ্যালু, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট হ্যাভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা জানতে চাইবো যে এই প্রজেক্ট আমি করছি, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী হবে, এখানে জব ক্রিয়েশন কী হবে, অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন। যেটা আমরা ছোট দেশ,
এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর আস। তো এই চারটা কনসিডারেশন যেটা মিট করবে না, এই চারটা ক্রাইটেরিয়া যেটা মিট করবে না, উই উইল নট গো ফর এনি প্রজেক্ট, সোজা কথা। অ্যান্ড আমরা আমাদের পার্টনারদের, ডেভেলপমেন্ট পার্টনারদেরকে পরিষ্কারভাবে বলেছি, এনি প্রজেক্ট হ্যাজ টু মিট দিস 4 criteria: the value for money, return on investment, job creation, environmental consideration has to be there. তো সুতরাং এখন থেকে যে প্রজেক্টগুলো হবে, উই আর সর্টিং আউট যে 1300 প্রজেক্ট, যেগুলো এর মধ্যে কিছু প্রজেক্ট আমাদেরকে বাদ দিতে হবে, আর যেগুলো প্রজেক্ট আনফর্চুনেটলি 30, 40, 50, 70, 60% হয়ে গেছে, এখন এই প্রজেক্টগুলো আসলে অনেক ক্ষতি করছে দেশে। বাট উই ক্যানট অ্যাবান্ডন দিস প্রজেক্ট। এগুলো 60, 70, 80% হয়ে গেছে, এগুলো আমাদের অ্যাবান্ডন করার কোনো সুযোগ নেই। সো আনফর্চুনেটলি ওই প্রজেক্টগুলি আমাদেরকে ওন করতে হচ্ছে। তো এটা, বাট এগেইন আমি তো বলছি, সুযোগ থাকলে আমরা এগুলো বাতিল দিয়ে দিতে পারতাম, বাট করতে হবে। আর নিউ প্রজেক্টের আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এটা। বাংলাদেশের আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে যে যেটা বলছি, যে প্রজেক্টে যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করে, জবলেস গ্রোথ এগেইন হ্যাজ বিন, আমরা বিগত দিন দেখেছি গ্রোথের কথা বলছে, বাট ইটস জবলেস গ্রোথ, জব ক্রিয়েট করে নাই কেন? কারণ ওইরকম প্রজেক্ট করলে তো জব ক্রিয়েট হবে না। যেখানে আমার নিজের ইন্টারেস্টের জন্য, দুর্নীতির জন্য, পার্সোনাল ইন্টারেস্টে আপনি যদি প্রজেক্ট করেন, তো গ্রোথও হবে, ওই গ্রোথ হলেও জবলেস গ্রোথ হবে, আর ওই গ্রোথ সাস্টেইনেবল না। এটা তো আমরা দেখতে পাচ্ছি এখন কোথায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। এখন কর্মসংস্থান একটা আমাদের বড় টার্গেট হচ্ছে, একটা কর্মসংস্থান আপ টু 1 crore উইদিন নেক্সট 5, 6, 7 years। আমাদেরকে 5 years-এর মধ্যে করতে হবে, বাট আমরা আরো টার্গেট শর্ট করে আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে 1 কোটি জব ক্রিয়েশন। নট এন ইজি টার্গেট। আমাকে অনেকে বলে, শ্বশুর ভাই, ইট ইজ ভেরি অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। তা আমি তাদের উত্তরে বলি, ইউ ব্যাট, ইট ইজ অ্যাম্বিশিয়াস, বাট উই আর অ্যাম্বিশিয়াস। আই ক্যান টেল ইউ, উই আর অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন না হলে তো কোনো জাতির সামনের দিকে এগুলো কোনো সুযোগ নেই। সো উই আর অ্যাম্বিশিয়াস অ্যান্ড উই আর গোয়িং অ্যাহেড উইথ দিস। তো আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সেক্টরে, আমরা এমপ্লয়মেন্টগুলো, যেমন আইসিটি ইজ এ বিরাট সেক্টর। আমাদের আইসিটিতে আমাদের বিগত দিনে 60-70 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। জাস্ট ইমাজিন, ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে 60-70 হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে। বাট তার বিপরীতে যখন আমরা হিসাব নিতে গেলাম, দেবপ্রিয় ভট্টাচার্য ইজ ইন ফ্রন্ট অফ মি, আই এম শিওর হোয়াইট পেপার হ্যাজ রিপ্রেজেন্টেড দ্যাট, রিফ্লেক্টেড দ্যাট, আই এম শিওর। সো 60-70 হাজার কোটি মানে কত? $6 বিলিয়ন নাই বাংলাদেশের এক্সচেকার থেকে। নাথিং টু শো ফর। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। 7 বিলিয়ন, 6 বিলিয়ন খরচ করছে ডিজিটাল বাংলাদেশের নামে, নাথিং টু শো ফর। যাই হোক, এখন ওটা তো আমি আগেও বলছি, বারবার ওই জায়গায় যেতে চাচ্ছি না, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন যে আমাদের যে ডিজিটাল প্রোগ্রাম, আইসিটি প্রোগ্রাম, আমাদের মোস্ট জব ক্রিয়েশন একটা বিরাট এখানে বিষয় আছে। কারণ আইসিটি সেক্টরে আমাদের যেই মানুষগুলো ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে, এমএ পাস করে বসে আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আনএমপ্লয়েড গ্রুপ। যারা ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে আছে, তাদের চাকরি বাকরি হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক। এই জন্য আইসিটি সেক্টর ইজ ওয়ান সেক্টর যেখানে একটা বড় নাম্বার আমরা ঢুকাতে পারবো। কারণ এখানে ধরেন আইসিটিতে অনলাইন ট্রেডিংয়ের মধ্যে আছে, আইসিটিতে পুরুষ মহিলা বাসায় বসে ট্রেড করতে পারে। তারপরে এখানে আমাদের কল সেন্টার, যেটা আমরা আমাদের পাশের দেশে, ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার ইজ হিয়ার, আমাদের পাশের দেশে আইসিটি সেক্টর এমপ্লয়মেন্ট ইজ হিউজ এমপ্লয়মেন্ট, কল সেন্টার, ডেটা সেন্টার, বিশাল একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো সুতরাং এইটা করার জন্য যে বাংলাদেশে আইসিটি কে সাকসেসফুলি যদি আপনাকে করতে হয়, the first thing you have to do that DPI, যেটা ডিজিটাল
আপনার এই আইনটা আমরা করে ফেলেছি, আমরা ক্যাবিনেট থেকে এটা পাস করে ফেলেছি উইদিন 1.5 month অফ দ্য গভর্নমেন্ট। এবং এইটার ভিত্তিতে আমাদের এখন আইসিটি প্রোগ্রামিং চলছে, ন্যাশনাল প্রোগ্রাম। ইট ইজ নট এনি স্পেসিফিক মিনিস্ট্রি ওদিকে হবে না, এবং এটাতে হবে এভরি সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ওয়ালেট। সো ইট উইল কভার এভরিথিং। একটা নাগরিকের যত তথ্য আপনার এই কার্ডের মধ্যে থাকবে, এবং এইটার জন্য সুবিধা হবে আমাদের অনেকগুলো এই যে আপনার ট্যাক্স জিডিপির ইস্যুটা যে ট্রেস করতে পারতেছি না আমরা, লোকজন ট্যাক্স দিচ্ছে না, লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে, লক্ষ লক্ষ দোকানপাট আছে, কেউ রেজিস্টার্ড না, ট্রেস করা মুশকিল আছে। সো ট্রেসিবিলিটি ইজ ওয়ান থিং দ্যাট এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে এই কার্ডটা থাকলে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি উইল বি রেকর্ডেড, আইডেন্টিফাইড, ট্রেসেবল। এবং দিস ইজ এই জায়গা থেকে আমাদের সার্ভিস ডেলিভারিটা অনেক ইজি হয়ে যাবে। তার যখন ওই কার্ডটা থাকবে আমার জন্য, যেখানে কৃষক হলে কৃষকের সার্ভিস, শ্রমিক হলে শ্রমিকের সার্ভিস, বিজনেস হলে তার সার্ভিস, প্রফেশনালের সবাই তো একটা ডিফারেন্ট আছে, বাট সব সার্ভিস ডেলিভারি উইল বি মাচ ইজিয়ার। এবং আমাদের ট্যাক্স জিডিপি যেখানে আমরা আটকে আছি, আমরা ট্রেস করতে পারছি না এখানে। আনফর্চুনেটলি ট্যাক্সেশন ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, এগুলো এমন একটা জায়গা যে এটাকে আনলক করা, ইট ইজ এ টাস্ক ফর ওয়ান টু কনফ্রন্ট, ভেরি ডিফিকাল্ট। আমরা দেখতেছি তো এইটাকে ওইভাবে আমরা করতে না গেলে, আমরা যদি এরকম ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি, অনলাইন ট্যাক্স রিটার্ন হবে, অনলাইন এভরিথিং অনলাইন। সো ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা যত কমিয়ে আনবো আপনার করাপশন তত কমে যাবে। বাংলাদেশের প্রবলেম হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যেখানে যাবেন আপনাকে ইউ হ্যাভ টু পে দি স্পিড মানি, যেখানেই যাবে, সেটা পার্সোনাল লাইফে হোক, ইউর বিজনেস লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, আপনাকে সেটা করতে হবে। তা আমরা বলছি না কেউ যাওয়ার দরকার নেই, কেউ কোথাও কোনো গভর্নমেন্ট অফিসে যাওয়ার দরকার নেই, এভরিথিং শুড বি ডান অনলাইন। সেটা নতুন আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না বাংলাদেশে, ইট ইজ হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে শিক্ষিত উন্নত দেশগুলোতে এগুলো হচ্ছে সবগুলো। তা আমরা ওই জায়গাটাই টার্গেট করেছি যে আমাদের অনেকটা ক্যাশলেস সোসাইটি, যেখানে ক্যাশের ট্রানজ্যাকশনও থাকবে না, ফিজিক্যাল কন্ট্যাক্টও থাকবে না। সো গ্র্যাজুয়ালি আমরা সেদিকে যাচ্ছি, এটা সবার জন্য উপকার হবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে দেশে, প্রত্যেকটি মানুষের টাইম বাঁচবে, তাদের কাউকে ওই স্পিড মানি দিতে হবে না। আর এই লোকগুলো যারা করাপ্ট লোক সরকারের মধ্যে বসে আছে, যারা ইজ অফ ডুইং এর পথে দাঁড়িয়ে আছে, ইজ অফ ডুইং বিজনেসের পথে যারা দাঁড়াচ্ছে, এই লোকগুলোকে রিডান্ডেন্ট করে দেওয়া ছাড়া আপনি রিফর্ম করতে পারবেন না। ইউ জাস্ট মেক দেম রিডান্ডেন্ট, বিকজ ইউ সিম্পলি ক্যানট রিফর্ম। আমাদের দেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে নীতি নৈতিকতার দিক থেকে, মরাল হাইগ্রাউন্ড বলে কিছু নাই, প্র্যাকটিক্যালি নীতি নৈতিকতা বলতে কিছু নাই। সো মেক দিস পিপল রিডান্ডেন্ট, ওদেরকে আপনি ফাইট করতে হবে, ডোন্ট ওয়ান্ট টু ফাইট দেম, জাস্ট রিডান্ডেন্ট, মেক দেম রিডান্ডেন্ট। সো এই পলিসির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমরা যে কাউকে যাতে, যে দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট ব্যবসায়ীরা এখানে আছেন। ওয়ান ইজ অফ ডুইং বিজনেস। বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেসের রেটিং কোথায় এটা আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন কোথায় আছে। ইজ অফ ডুইং বিজনেস, দ্য কস্ট অফ ডুইং বিজনেস, দুইটাই ইন্টার রিলেটেড, ইজ ভেরি হাই। এখানে ব্যবসায়ীরা আমার চেয়ে সবাই করে জানেন। যেখানে আপনি এই কস্টটা কমিয়ে আনতে না পারবেন, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, if your ease of doing business rating has to be right on top, cost of doing business down. এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে গিয়ে যে এগেইন আমাদেরকে অনেক ডিরেগুলেশন করতে হবে। এই বক্তৃতাটা আমি এত দিয়েছি, এখন ডিরেগুলেশন আমাকে সবাই জিজ্ঞেস করে, খসরু ভাই আপনার ডিরেগুলেশন কতদূর হইল? আপনি তো বহুদিন ধরে এই বক্তৃতা দিতেছেন,
বিরোধী দলে থাকতে থেকে এই বক্তৃতা দিতেছেন, আপনার ডিরেগুলেশন কোন পর্যায়ে আছে? So I know that I will be accountable for this. So I am very careful about deregulation. Inshallah, we are working on deregulation very seriously. And আপনারা সবাই থেকে আমরা কিন্তু ইনপুট নিচ্ছি, আপনারা জানেন কিন্তু এই রুমে যারা বসে আছেন সবাই থেকে ইনপুট নেওয়া হচ্ছে কিন্তু, এবং ইনপুট নিয়ে এগুলোর উপর কাজ চলছে। কারণ ডিরেগুলেশন ছাড়া আপনি দেশেও কোনো ইনভেস্টমেন্ট কেউ করবে না, বাইরে থেকেও কেউ এই দেশে আসবে না। সো উই আর গোয়িং ফর অল আউট ডিরেগুলেশন। সেটা আপনি এনবিআর এ কাস্টমসে বলেন, পোর্টে বলেন, আপনার এই লাইসেন্সিংয়ের কথা বলেন, যতগুলো জায়গা আছে আমরা ওয়ান বাই ওয়ান ইজ অফ ডুইং এর যে বক্সগুলো আছে না, আমরা একটা একটা টিক করতেছি, এটা হয়েছে, এগুলো হয় না। উই আর টিকিং দ্য নেক্সট বক্স, এটা হয়েছে, এটা হয় না। উই উইল হ্যাভ টু টিক অল দ্য বক্সেস, দেন উই ক্যান কনফিডেন্টলি টেল ইউ দ্যাট ইয়েস, বাংলাদেশে ডিরেগুলেশন করতে পেরেছি। ইজ অফ ডুইং বিজনেস ইজ বাংলাদেশের রেটিংয়ে আমরা টপে আছি। কস্ট অফ ডুইং বিজনেস কমে আসছে, বিজনেস ইজ কম্পিটিটিভ, বাংলাদেশ ইজ দ্য প্লেস ফর ইনভেস্টমেন্ট। এবং দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু, কোয়াইট অনেস্টলি। এবং দ্য স্লোগান ইজ যে বাংলাদেশ, দিস ইজ এ কান্ট্রি ওপেন ফর বিজনেস 24/7। উই আর ওপেন ফর বিজনেস। এই স্লোগানটা নিয়ে আমরা বিশ্বের কাছে যেতে চাই। অ্যান্ড ইউ নো, ইন দ্য মিন টাইম উই আর হ্যাভিং, আমরা কোনো জায়গায় আমাদের মাল্টিল্যাটারাল বডির সাথে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়া, যত ব্যাংক আছে আর কি, যত মাল্টিল্যাটারাল বডি আছে, বাইল্যাটারাল আছে, সবাইকে আমাদের যে ম্যানিফেস্টো আছে, সবাইকে আমরা একটা কথা বলছি যে আমাদের ম্যানিফেস্টোর সাথে ইউ হ্যাভ টু বি অ্যালাইনড। You have to be aligned with our manifesto, otherwise we cannot function. বিগত সরকারগুলো যে সরকার একটা বলে, মাল্টিল্যাটারাল বডি একটা বলে, অলওয়েজ এ কনফ্লিক্ট অফ ডিসিশন মেকিং প্রসেস। আমরা বলছি যে দ্যাট হাজ ফার্স্ট অ্যালাইন্ড উইথ আওয়ার ম্যানিফেস্টো, অ্যান্ড থ্যাঙ্কফুলি ওরা সবাই বলতেছে উই আর অ্যালাইন্ড উইথ ইউর ম্যানিফেস্টো। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট যে ওরা স্বীকার করতেছে উই আর অ্যালাইন্ড, বিকজ আমার তো আই হ্যাভ টু হ্যাভ এ রাইট স্টার্ট। শুরুতে যদি ওর সাথে আমার অ্যালাইন না হয় তো আমি তো আগাইতে পারবো। দে আর মাই ডেভেলপমেন্ট পার্টনার। ওরা যদি আমার সাথে অ্যালাইন না হয় তো আমি তো আগাইতে পারবো না। সো উই আর অ্যালাইন অ্যাজ ফার এজ পলিসি গোজ, অ্যাজ ফার এজ ম্যানিফেস্টো গোজ। সো উই আর অন আওয়ার জার্নি। সব জায়গায় আমরা একমত হচ্ছে না, অনেক জায়গায় দ্বিমত হচ্ছে। IMF এর সাথে দ্বিমত হচ্ছে, কারণ IMF যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না। উই আর ইলেক্টেড গভর্নমেন্ট, আমি জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাদের কথা মতো আমরা তো সব করতে পারবো না। তো উই হ্যাভ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন উইথ সাম মাল্টিল্যাটারাল বডি। ওপিনিয়ন ডিফারেন্স থাকবে, চলতে থাকবো, কিন্তু আমি আমার কোর্স কারেকশন করবো অতটুকু যতটুকু আমার ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনমেন্ট থাকবে। আমি অতটুকু কোর্স কারেকশন করব, এর বাইরে গিয়ে আমি কোর্স আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু করা সম্ভব না। বিকজ উই হ্যাভ এ গোল, উই হ্যাভ এ টাইম ফ্রেম। আমাকে তো এটা অ্যাচিভ করতে হবে যে ক্যাপিটাল মার্কেট আমাকে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইজ কমপ্লিটলি রুইন্ড। এটা আমার বলার দরকার না, আপনারা সবাই জানেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে দেশের ক্যাপিটাল মার্কেট কোনো ফাংশন করতেছে না প্র্যাকটিক্যালি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি পর ইন্ডাস্ট্রি করতেছে। তাহলে তাদের কোত্থেকে ফান্ডিংটা কে করতেছে? ফান্ডিং ইজ ডান বাই দ্য হাই স্ট্রিট ব্যাংক। সো অল হাই স্ট্রিট ব্যাংক তারা কিন্তু ল্যান্ড করতেছে আপনাদের মতো বড় বড় ব্যবসায়ীকে, 1,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি। হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু বি ল্যান্ডিং দ্যাট বিগ অ্যান্ড উইথ দ্যাট কাইন্ড অফ ইন্টারেস্ট। সো কি হচ্ছে তার ফলে? না ব্যাংক সুবিধা করতে পারতেছে, না ইনভেস্টর। এই যে আজকে যে স্টেট অফ জাস্ট মানি লন্ডারিং যেটা করছে, এটার বাইরে বলছি আমি যে ইট ইজ নট সাস্টেইনেবল। হাই স্ট্রিট ব্যাংক থেকে আপনি ব্যবসায়ীরা এত বড় বড় অ্যামাউন্ট, এত ইন্টারেস্ট রেটে, হাই ইন্টারেস্ট রেটে নিয়ে
it is not feasible. So আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে, যে আমাদের ব্যবসায়ীরা কস্ট অফ, এই যে আমি একটু আগে যেটা বললাম, কস্ট অফ ফান্ড কমাইতে হলে আপনাকে তো ক্যাপিটাল মার্কেটে থেকে আপনি সব টাকা ইকুইটিতে নিজে না দিয়ে আপনি ক্যাপিটাল মার্কেটে যান, আপনি বন্ড ইস্যু করেন, আপনি ডিবেঞ্চার ইস্যু করেন, বিকজ অল দ্য প্রোডাক্টস অ্যাভেলেবল সারা দুনিয়াতে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করছে বিকজ অফ দিস, বিকজ businesses have different requirement. প্রত্যেকটা ব্যবসার নিজস্ব একটা রিকোয়ারমেন্ট। অনেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করে স্টিল দে মেক প্রফিট, সো দে হ্যাভ ওয়ান, অনেকে মার্জিনালি ফাইট করতেছে, কম্পিটিটিভনেস হাই, very little profit, so they decide which product to go for. So আমরা capital market revive, inshallah, we are having a big overhauling of the capital Security and Exchange Commission. আমি আগে থেকেই বলতেছি, and I have no secret about it. We are going to have a complete overhauling of Security and Exchange Commission, and it will be manned by the professional people. No political appointment. I repeat, no political appointment. All professional. And we have already appointed the person in charge of capital market, somebody who has been the managing director of Goldman Sachs. He is running his own fund of $10 billion right now. He knows the global market. And the fund managers, we appointmented সাথে, I can tell you, like the signal, business, and these are all perception and signal you give. We appointmented সাথে, the fund managers response from all Wall Street থেকে, Hong Kong থেকে, the amount of response we are getting, even a market like this, যে আমাদের যে অবস্থা আছে, এই অবস্থা খালি ওই appointment, a big signal. Among a lot of fund managers are waiting for the future. Inshallah, ওই কাজটা আমরা হয়ে গেলে আমাদের ক্যাপিটাল মার্কেট রিভাইভ হলে all the big business houses should go and list in the capital market. আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ওই রকম এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতেছি যেখানে আপনি লিস্টিং করতে পারবেন, যেখানে ইনভেস্টাররা সিকিউর থাকবে, যেখানে লিস্টেড কোম্পানিজ উইল বি প্রোটেক্টেড, ইনভেস্টার্স উইল বি প্রোটেক্টেড, and it will be run like a capital market, not casino. Capital market, not casino. Okay? So this is something I hope in very soon you'll see the result. So even the government can borrow from capital market. আমাদের তো কালচার নাই বলে আমরা করতেছি না। গভর্নমেন্ট ক্যান borrow from capital market. You see, Heathrow Airport, অনেকে বললেও বিশ্বাস করবে না, Heathrow Airport is a listed company. Heathrow Airport is not owned by UK. It is a listed company. So আমরা বিমান কিনবো, সেই আমাদের 12টা 14টা বিমান কিনবো, এরপর আরো কিনবো। এগুলো গভর্নমেন্ট এক্সচেকার থেকে এত টাকা কেন আমরা দেব? The government, it is an enterprise. It's a business. You go to the capital market, raise your money, earn your money, pay it back. This is as simple as that. Why? প্রত্যেক জায়গায় কেন গভর্নমেন্ট এক্সচেকারকে টাকা বের করে দিতে হবে? So these are the cultures we have to change. যেই সব জায়গায় যে মিউনিসিপ্যালিটিজ আছে, মিউনিসিপ্যাল বন্ড দিয়ে সারা বিশ্বে চলতেছে না, দে আর ইস্যুইং মিউনিসিপ্যাল বন্ড, কারণ মিউনিসিপ্যালিটির কিছু এরিয়া আছে যেখানে প্রফিটেবল, সো তারা মিউনিসিপ্যাল বন্ড ইউজ করে, গভর্নমেন্টের কাছে যাচ্ছে না ওরা। সো আমাদের এই কালচারগুলো আনতে হবে, তাহলে গভর্নমেন্ট মানি শুড বি ইনভেস্টেড ইন মেজর এরিয়াস লাইক পাবলিক গুড, সোশ্যাল প্রোগ্রামস, ইনফ্রাস্ট্রাকচার। আপনার সরকারের যে কাজগুলো ডিফারেন্ট কাজ এই জায়গায় করতে হবে। সো এই ইকোনমিক চেঞ্জগুলো আমরা মডেলটা আমরা চেঞ্জ করতে চাই, নট লাইক এ বিজনেস অ্যাজ ইউজুয়াল, আগের মতো না। তারপরে আমরা লাস্টলি আমি শেষ করি, দেয়ার ইজ নো এন্ড টু দিস থিংস। আই ক্যান গো অন ফর এভার। আমি আরেকটা বলে শেষ করি, আমাদের একটা যেটা লাস্ট আমাদের প্রাইম মিনিস্টারের সিগনেচার প্রজেক্ট, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। The creative economy. This is the signature project of the Honorable Prime Minister. And we all love this project. And এটা যখন বাইরে বলি লোকজন খুব এক্সাইটেড হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের
গ্রামগঞ্জে রুরাল বাংলাদেশে যারা কামার কুমার আর্টিজানস যারা আছে, কুটির শিল্পে যারা আছে, তাঁতি যারা আছে, অর্থাৎ আর্টিজানস অফ অল কাইন্ড, এই লোকগুলো কিন্তু সবসময় অর্থনীতির বাইরে থেকে যায়। আমরা কিন্তু ওদেরকে ওইভাবে ইনক্লুসিভ, আমরা ইনক্লুসিভ কথাটা ইউজ করি, কিন্তু অনেক লোক তো এই ইনক্লুসিভনেসে নাই, বাইরে রয়ে গেছে। আমাদের আমাদের আপনার কালচারাল এরিয়াতে থিয়েটার, মিউজিক, বাংলাদেশের এগুলো, উই অল লাভ থিয়েটার, উই লাইক মিউজিক, কিন্তু আমরা এগুলোকে মনিটাইজ করি না, আমরা এগুলোকে কোনো মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে পারি না। সো উই ওয়ান্ট টু ডু দ্যাট নাও। আমরা আর্টিজানদেরকে কীভাবে হেল্প করবো? যেমন একটা আর্টিজান গ্রামে একটা প্রোডাক্ট বানাচ্ছে, ওই প্রোডাক্ট সে 3, 4, 5, 10 জেনারেশন বানাচ্ছে, বাট ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তার লাইভলিহুডের কোনো চেঞ্জ হচ্ছে না। সো উই আর থিঙ্কিং দ্যাট ওকে, গিভ হিম ওর সাপোর্ট কী কী দরকার। ওর যদি ঋণের কিছু দরকার হয়, ওর যদি স্কিলের দরকার হয়, ওর যদি ডিজাইনিংয়ের দরকার হয়, একটা প্রোডাক্ট ডিজাইনিংয়ের উপর প্রাইসের অনেক ভ্যারি করে। আমি খালি ডিজাইনটা করে নিই, ডিজাইনিং সাপোর্ট, ব্র্যান্ডিং সাপোর্ট, অ্যান্ড তাকে মার্কেট অ্যাক্সেসটা দেওয়া। সো উই হ্যাভ যেমন টু সেল ডিরেক্টলি থ্রু অ্যামাজন, আলিবাবা, ইবে, সো দে ক্যান, এগুলো তো ইটস নাথিং, আমি নতুন কিছু চিন্তা এগুলো হচ্ছে, এটা অনেক। এই আমাদের পাশে থাইল্যান্ডে আমরা গেলাম দেখার জন্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওই ভিলেজে একটা প্রোডাক্ট করতেছে, ও গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইনিং সাপোর্ট দিচ্ছে, বানাচ্ছে। পুরো গ্রামের যত প্রোডাক্ট বিকেলের দিকে ওরা পার্সেল টার্সেল রেডি করে একটা সেন্ট্রাল জায়গা আছে, যেখান থেকে এয়ারপোর্ট থেকে ভ্যান এসে কালেক্ট করে ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, নট ইন থাইল্যান্ড, ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, সোল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমাদের এই প্রজেক্টটা বেসিক্যালি থিয়েটার, লাইক আমরা তো সবাই থিয়েটার পছন্দ করি, ঢাকায় তো থিয়েটার যেতে পারি না, বিদেশে গেলে থিয়েটারে যায়, ঢাকা যেতে পারি না। সো ইটস এ হিউজ, দিস ইজ ইকোনমিক্স। খালি ইন্ডাস্ট্রিতে ইকোনমি হবে আর এইগুলো তো ইকোনমিক্স। আমরা বিদেশে গেলে কত টাকা দিয়ে থিয়েটারে যাই না, ওখানে রেস্টুরেন্টে খাচ্ছি না, দিস ইজ অল জিডিপি। হোয়াট ইজ জিডিপি? জিডিপি খালি ইন্ডাস্ট্রিতে হয় নাকি? জিডিপি ইজ এভরিওয়্যার। আমি যে স্টেডিয়ামের টিকিট কেটে খেলাটা দেখি, দ্যাটস জিডিপি। সো স্পোর্টস ইকোনমি ইজ অ্যাবসেন্ট, আমাদের কালচারাল ইকোনমি ইজ অ্যাবসেন্ট, আমাদের আর্টিজানস আর অ্যাবসেন্ট, আমাদের অল পটেনশিয়ালস আর দেয়ার। সো দিস ইজ দ্য ক্রিয়েটিভ। আমি এই ক্রিয়েটিভ অনেক বড় ব্যাপার। আমি আজকে আফটারনুনে 3-4 ঘন্টা মিটিং করে আসছি, ক্রিয়েটিভ ইকোনমির সাথে যারা জড়িত সবাইকে ডাকছিলাম বাংলাদেশের বিভিন্ন ফ্রন্টে। সো দিস ইজ অ্যান ইকোনমি। আমি দেখলাম ইউকের ইকোনমিতে 6.7% হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন, 6.7% এই ক্রিয়েটিভ ইকোনমি। বাংলাদেশ এজ এ কান্ট্রি, আমাদের ছেলেমেয়েরা কি সুন্দর পেইন্টিং করতেছে, সব জায়গায় তো আমাদের এভরি জায়গায় ক্রিয়েটিভিটি, বাট ইট হ্যাজ নেভার বিন মনিটাইজ। আমরা এদেরকে কোনো সাপোর্ট দিই নাই, আমরা এদেরকে মেইন স্ট্রিম করার চেষ্টা করি নাই। এই জায়গাতে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি এবার, এবং এই ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট একা ইনভেস্ট করে পারবে না, এখানে আমরা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করছি, এনজিওদের ইনভলভ। আজকের মিটিংয়ে অনেক এনজিও ছিল, নাম বলতেছি না, প্রাইভেট সেক্টর ছিল, যে বিকজ দ্য ডেলিভারি ইজ এন ইস্যু। আমি যে কথাগুলো সুন্দর সুন্দর কথা বললাম, বলতে খুব সহজ, বাট ডেলিভারি ইজ ডিফিকাল্ট। গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, সো উই হ্যাভ ইনভলভ প্রাইভেট সেক্টর, এনজিওস টু ডেলিভার অল দিস ক্রিয়েটিভ ইকোনমির এ গ্রেট পার্ট অফ ইট। আমাদের মিউজিকগুলোকে আমরা কোনোদিন মনে, কত মিউজিক, কত গান বাংলাদেশে, কোনোদিন আমরা এদেরকে অপরচুনিটি দিই না। ইটস এ বিগ ইকোনমি, হিউজ ইকোনমি। মিউজিকের কোনো বাউন্ডারি নাই দুনিয়াতে। আমরা সারা দুনিয়ার গান শুনতেছি, আর বাংলাদেশের গান কে শুনতেছি? আমরা বাইরে গিয়ে থিয়েটার দেখি, সারা থিয়েটারগুলো সারা দুনিয়া ট্রাভেল করতেছে, থিয়েটার গ্রুপগুলো। সো ইউ ক্যান ডু ইট। আমাদের তো আছেই, ট্যালেন্ট আছে, মিউজিক, ফিল্ম, আমরা পারবো তো। তো দিস ইকোনমি অলসো উই আর 50,000 crore বিল বাকি রেখে চলে গেছে। বিগত সরকারগুলো মানে প্রথমে এসে দেখি যে 40-42 হাজার কোটি টাকা এনার্জি সেক্টর বিল পেমেন্ট হয়নি। তারপরে তো আপনার যে প্রজেক্টগুলো হয়েছে, তারা
ওই প্রজেক্টগুলো আমাদেরকে এখন আবার নতুনভাবে চিন্তা করতে হচ্ছে। সো এনার্জি সেক্টরে অ্যাজ এ পলিসি আমরা যেটা করতে চাচ্ছি, একটা নতুন পলিসি, অয়েল গ্যাস ব্যাপারে একটা পলিসি, আর পাওয়ারের জন্য আরেকটা পলিসি। তো পাওয়ার যেটা বলেছে ইন্ডিয়ান হাই কমিশনার, ইটস রিলেটেড টু দ্যাট। পাওয়ারের মধ্যে আমাদের যে শর্টফল আছে সেটার জন্য আমরা কিছু অলরেডি প্রোগ্রাম করেছি, যে আমাদের নেইবারিং কান্ট্রিগুলো থেকে, যে নেপাল হয়ে ওখানে আমাদের গ্রিড, রিজিওনাল গ্রিডের মাধ্যমে প্রায় 4,000-5,000 মেগাওয়াট সম্ভব, দ্যাট উই আর ডিসকাসিং। সো এটা অলসো চিপ বিকজ হাইড্রো পাওয়ার রিলেটিভলি চিপার। এটা একটা আছে পাওয়ার সেক্টরে। আর পাওয়ার সেক্টর আমাদের তো যেটা আণবিক, যেটা রাশিয়ানরা করছে, এটা অ্যাট দ্য এন্ড অফ নেক্সট ইয়ার বা 2,000-2,500 মেগাওয়াটের মতো হবে। আর বাকি পাওয়ার জেনারেশন, যেগুলো পাওয়ার জেনারেশন চেয়ে বড় সমস্যা পাওয়ার ট্রান্সমিশন ইজ এ বিগ প্রবলেম আমাদের এখানে। তো ট্রান্সমিশনের উপর আমরা জোর দিচ্ছি, এক্সিস্টিং যেটা আছে ক্যাপাসিটি। তো হোপফুলি আমরা আশা করতেছি আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কারণ আমরা এটা অনুধাবন করছি একটা জিনিস, যে আমাদের যদি ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সহ, সার্ভিস সহ, এগ্রিকালচার, এভরিথিং, যে আমাদের 2-3টে জিনিস আছে। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ইজ ইম্পর্টেন্ট। নাম্বার 3 হচ্ছে রোবাস্ট ইন্টারনেট সিস্টেম অ্যান্ড আউটরিচ। এই 3টা যদি আমরা করতে পারি, সরকারকে কিছু করতে হবে না, যাদের কাজ তারাই করবে, এবং দে আর রেডি ফর ইট। আমাদের প্রাইভেট সেক্টর রেডি, আমাদের ইয়াং জেনারেশনও রেডি, নতুন এন্টারপ্রেনিউর যারা হচ্ছে তারাও রেডি। এই 3টা সেক্টরে আমরা জোর দিচ্ছি, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিছু প্ল্যানিং, কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত আমরা আমাদের গ্যাসের উপরে একটা দীর্ঘ মিটিং করেছি প্রাইম মিনিস্টার সহ, এবং এখানে আমরা একটা বড় প্ল্যান নিচ্ছি মহেশখালীতে। ওখানে আমাদের গ্যাসের একটা স্টোরেজ সহ একটা ইম্পোর্ট। আমরা অ্যাকচুয়ালি এনার্জি সিকিউরিটির জন্য আমরা চাচ্ছি 3 মাসের সিকিউরিটি যাতে আমাদের থাকে, তেল, গ্যাস, পাওয়ার, 3 মাসের যাতে কোনো সমস্যা না হয়। সো দিস ইজ হোয়াট উই আর ওয়ার্কিং ফর ইন শর্ট এনার্জি সেক্টরে। হোপফুলি একটু সময় লাগবে, আপনার গভর্নমেন্টের মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে আমরা কথা বলতেছি এখানে। এটা অনেকে একটু বোধহয়, আমার কাছে মনে হচ্ছে বহু বছর হয়ে গেছে, কারণ এত লাইবিলিটিস নিয়ে চলতে হচ্ছে 2 কাঁধের উপর। এটা I don't have a broad enough shoulder to carry these liabilities, quite honestly. তো সুতরাং মনে হচ্ছে বোধহয় কয়েক বছর হয়ে গেছে, কিন্তু হয়েছে তো মাত্র 2 মাস। তো 2 মাসের মাথায় আমরা তো এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। আমাদের MGI উনি যে আপনি যে কথাগুলো বলেছেন সঠিক, প্রবলেম তো সলভ হয় নাই। আমি আপনার সাথে একমত, প্রবলেম সলভ হয় নাই, তো 2 মাসের মধ্যে হবে না, কিন্তু প্রবলেম সলভ হওয়ার জন্য যা যা করার সব সিদ্ধান্ত তো আমরা নিয়েছি। এগুলো বাস্তবায়নের সময়, যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলল, যে প্রোগ্রাম তো অনেক নেওয়া হয়, কিন্তু প্রবলেম হচ্ছে বাস্তবায়ন। আমাদের বাস্তবায়নের সমস্যা অ্যাড্রেস করার জন্য যেগুলো দরকার, আমি তো আগেই বলেছি। যেমন একটা কথা আমি আপনাদের কাছে আবার শেয়ার করি, যেমন ট্যাক্স জিডিপিতে বারবার টার্গেট দেওয়া হয়, মিট করার জন্য টার্গেট দেওয়া হয় অনেক কারণে। এগুলো মাল্টিল্যাটারাল বডিকে স্যাটিসফাই করতে হবে, এটা জেনে শুনে টার্গেট দেওয়া হয় যেটা মিট হবে না। তো সুতরাং এইটা একটা সাইড। তো এই জন্য আমরা যে আমাদের প্রজেক্টগুলো যে হেলথের মূল্যায়ন আপনি বলছেন, যে হেলথের বাজেট দিলে কি হবে, তো বাস্তবায়ন তো হচ্ছে না, টাকা ফেরত যায়, ইট ইজ ফ্যাক্ট। তাও কম বাজেটের মধ্যে বাস্তবায়ন হচ্ছে না। এখন আমরা বাজেট বাড়াচ্ছি, আরো বাড়াচ্ছি, মানে হেলথ এডুকেশন সেক্টরে। তাহলে এইটা বাস্তবায়নের যে কঠিন জব, ইউ আর রাইট। সুতরাং আমরা এটা বাস্তবায়নের জন্য আমাদের প্ল্যানিং কমিশনের বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি। সাকি ইজ ওয়ার্কিং হার্ড অন দিস।
বা একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি আমরা, যে প্রজেক্ট হওয়ার থেকে শেষ পর্যন্ত টাইম ফ্রেমের বাইরে যাতে যেতে না হয়, উইদিন দ্য টাইম ফ্রেম। এবং এই জন্য প্রত্যেকটা রেসপন্সিবল মিনিস্ট্রি কে কতগুলো ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে মান্থলি মনিটরিং রিপোর্ট দেওয়ার জন্য। এবং ফাইন্যান্স মিনিস্ট্রি উইল হ্যাভ ড্যাশবোর্ড, আমরা একটা ড্যাশবোর্ড স্থাপন করছি যে এনি টাইম ইউ ক্লিক অন এনি প্রজেক্ট এটা প্রোগ্রেস দেখাবে। এবং এইটার জন্য ওইটাতে লাভ হবে কি, যারা যেখানে ইনভলভ তারা বলতে পারবে না, যে তারা সাথে সাথে আমরা বুঝতে পারবো কোন প্রজেক্ট প্রোগ্রেস করছে, কোনটা স্লো হচ্ছে, কোনটা টাইমলি হচ্ছে, কোনটা পিছিয়ে যাচ্ছে। সো উই ক্যান ইন্টারভিন। তো বাস্তবায়নের কথা যেহেতু which correctly you have raised it, যে বাস্তবায়ন বাংলাদেশে ইজ এ বিগ প্রবলেম, এবং এটা নিঃসন্দেহে এই প্রবলেমের জন্যই কিন্তু আমাদের গ্রোথ রেট কম হয়, এই জন্য আমরা বাস্তবায়ন করতে পারি না। সো আমাদের প্রজেক্টগুলোর ব্যাপারে, আর প্রথমে আমি বলছি প্রজেক্টের 4টে ক্রাইটেরিয়া মিট করতে হবে, যে ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন, এনভায়রনমেন্টাল। সেকেন্ড হচ্ছে এক্সিকিউশন লেভেল, এবং এক্সিকিউশন লেভেলের শুরু তো এন্ড টু এন্ড আমাদের টাইম ফ্রেম দেওয়া আছে, এর মধ্যে মিট করতে না পারলে উইল হ্যাভ টু টেক আওয়ার ওন ডিসিশন, বিকজ উই উইল বি মনিটরিং অন এ ডেইলি বেসিস। দ্য ড্যাশবোর্ড উইল টেল ইউ কোন প্রজেক্ট কতটুকু যাচ্ছে। মিনিস্ট্রি আর অলসো তাদেরকে একইভাবে বলা হচ্ছে। এনবিআরও আমাদের, যেটা আমি বললাম, পলিসিগত বাস্তবায়ন হয় না, টার্গেট দেয়, পলিসি প্রথমত পলিসিটা তো ঠিক হয় না। এনবিআর এর আমরা যখন ট্যাক্সের হিসাব করি, যে ওই হিসাব মিলানোর জন্য একটা দিয়ে দিলাম ট্যাক্স ফিগার, তো এটা তো হবে না। হিসাব মিলানোর জন্য আপনি যে ফিগার দিয়ে ওটা তো মিলবে না কোনোদিন। তো আমরা তখন হিসাব মিলানোর জন্য না করে আমরা আসলে রিয়েলি যেটা যতটুকু করতে পারবো, আর যেখান থেকে বাকি টাকাটা অর্থায়নের জন্য আমাদের মাল্টিল্যাটারাল বডিগুলো আছে, আমাদের পার্টনার যারা আছে, বাইল্যাটারাল পার্টনার, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। এই প্রথম বছরটা গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আমাকে তো স্বীকার করতে হবে, যেটা আমরা ইনহেরিট করেছি, এক্সটার্নাল ইস্যুস অ্যান্ড সব গ্লোবাল যে রুল বেসড সিস্টেম, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে আমাদেরকে প্রথম ইয়ারে, আমি আপনাদেরকে আগে থেকেই বলছি, আমাদের খুব ডিফিকাল্ট হবে প্রথম ইয়ারটা। এবং আমি সবাইকে মাল্টিল্যাটারাল আমাদের পার্টনারকে বলছি, উই হ্যাভ টু হ্যাভ 2 years কুশন। আমার 2 বছরের কুশন লাগবে। থার্ড ইয়ারে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। আমি ফার্স্ট ইয়ার যদি বলে কালকে সকালে ইকোনমি ঘুরে দাঁড়িয়ে গেছে, এটা সত্য কথা হবে না, এটা হবে না, এটা সম্ভব না। আমি তো এখন ফায়ার ফাইটিং করতেছি, আমি তো উই আর ফায়ার ফাইটিং এভরিডে। স্পট বাইং করতেছি তেল, প্রত্যেকদিন স্পট বাইং করতেছি। অলরেডি নিয়ারলি 4 বিলিয়ন, 4 বিলিয়ন এক্সট্রা খরচ করে ফেলেছে আমরা তেল গ্যাসের মধ্যে। তার মানে আমার ফিসক্যাল স্পেস কত কমে গেছে আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা কিন্তু প্রায়োরিটি দিচ্ছি কোনগুলোকে, সোশ্যাল সেক্টরগুলোকে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডে, যে ফার্মার্সের কথা কে যেন একজন বললো ওইখানে, যে ফার্মার্স কার্ড দিচ্ছি, তাদের ফার্টিলাইজার, তাদের বীজ ইত্যাদি ইত্যাদি। সুতরাং সোশ্যাল সেক্টরে আমরা বেশি জোর দিচ্ছি। এবং এই সোশ্যাল সেক্টরে জোর না দিলে যে পভার্টি ইনক্রিজ হচ্ছে যেভাবে, আমি যদি তাদের কাছে ফান্ড ট্রান্সফার করতে না পারি, তাহলে তো লোকাল ডিমান্ড ক্রিয়েট হবে না। লোকাল ডিমান্ড ক্রিয়েট আর লোকাল রুরাল ইকোনমি উইল বি রানিং টু প্রবলেম। সো আমাদের প্রায়োরিটি, হেলথের কথা আপনি বলেছেন, বাজেট দিলে কি হবে, কারেক্ট। বাজেট আমরা কি করবো সেটাও আমরা বলেছি, এবং আমরা বলেছি শুধু আমরা কিন্তু ক্ষমতায় আসার পরে, দায়িত্বে আসার পরে কিন্তু কথাগুলো বলছি না। আমরা লাস্ট 1 year ধরে কাজ করেছি এগুলোর উপরে, একদম দিন রাত কাজ করেছি। এবং হেলথ সেক্টরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা আমরা ওপেনলি বলেছি। ইউনিভার্সাল হেলথ কেয়ার, বাংলাদেশের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অন হেলথ হাইয়েস্ট, আফগানিস্তানের চেয়েও বেশি। এটা দুঃখজনক, কিন্তু এই জন্য আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারে চলে যাচ্ছি সরাসরি। যে প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার যদি আমরা ঠিক না থাকে, এরপর তো রোগ তো বাড়তেই থাকবে। তো আমরা জোর দিচ্ছি প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপর, ইউনিভার্সাল ফর এভরিবডি। সুতরাং এভরিবডি,
এবং ইটস এ বিগ কস্ট, যে জন্য আমাকে বাজেট বাড়াতে হচ্ছে। কিন্তু উপায় নাই, হেলথ অ্যান্ড এডুকেশন যদি আমি ইনভেস্ট না করি তাহলে তো আপনার ডেমোক্রেটিক ডিভিডেন্ড হবে না, গ্রোথ হবে না। আপনার স্কিল এয়ারফোর্স ওয়ার্কফোর্স না থাকলে তো কোথাও যাবে না। আর মানুষের লাইভলিহুড তো চেঞ্জ হবে না। আপনি যদি তাদেরকে স্কিল করতে না পারেন, ডেভেলপ দক্ষ করতে পারেন, তারও তো লাইভলিহুড চেঞ্জ হবে না। সে সারা জীবন কি ফ্লোর মুছবে নাকি? বিদেশে গিয়ে ফ্লোর মুছবে, দেশেও ফ্লোর মুছবে, তো লাভটা কি হলো আমাদের? সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াই উই আর ইনভেস্টিং এডুকেশন। এডুকেশনের মধ্যে একটা বিগ চান্স যাবে স্কিলিং, আপস্কিলিং, রিস্কিলিং, বিগ চান্স। আমি যেটা বলছি, অ্যান্ড উইথ অ্যাক্রেডিটেশন অ্যান্ড সার্টিফিকেশন। এবং আপনি এটার রিফ্লেকশন, এগুলোর রিফ্লেকশন আপনি বাজেটে, আমি তো আর বাজেট আগে ভাগে বলতে পারবো না, বাট ইউ সি সাম রিফ্লেকশন। সুতরাং এনার্জি, আমরা একটা মিক্স অফ রিনিউয়েবলস, কয়লা, সব কিছু, ইটস এনার্জি মিক্স। উই হ্যাভ ওয়ার্কড ইট আউট। হোপফুলি একটু সময় দিতে হবে, বাট এনার্জি আমরা চেষ্টা করছি এটা। আমি তো আগেই বললাম, uninterrupted পাওয়ার সাপ্লাই, গ্যাস সাপ্লাই এবং রোবাস্ট ইন্টারনেট, এই তিনটা হচ্ছে একদম প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার। এই তিনটা ব্যতীত বাকি কিছু, আমাদের দুঃখ হচ্ছে প্রায়োরিটি এখানে না দিয়ে অন্য জায়গায় প্রায়োরিটি চলে গেছে বিগত দিনে। এই তিনটা জায়গায় যদি খালি ইনভেস্ট করতো তাহলে বাংলাদেশের সরকারের কিছু করতে হতো না। আপনারা যারা বসে আছেন আপনারাই করতেন ব্যবসা, সরকারের প্রয়োজন ছিল না। বাট উই আর অ্যাড্রেসিং দিস। একটু সময় দিতে হবে। আমি তো বলছি 2 years কোশ্চেন লাগবে এটা। মাহবুব যেটা প্রশ্নটা তুললো এক্সপোর্টের বিষয়টা, সেটা আই ক্যান অ্যাসিওর ইউ, এক্সপোর্ট সেক্টর ডাইভার্সিফিকেশনের জন্য যা যা করার উই আর ডুইং এভরিথিং। এবং গার্মেন্ট সেক্টর যে ফেসিলিটিগুলো এনজয় করতেছে, এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এনি ওয়ান, they will be given the exactly same facility. Anyone. আমরা যেমন ইলেকট্রনিক্সের একটা বিষয় আছে, বাংলাদেশের নেক্সট প্রসপেক্ট হচ্ছে বিগেস্ট ইলেকট্রনিক্স। ভিয়েতনামে $1 billion দিয়ে শুরু করছে, $160 billion এখন, মানে জাস্ট সারপাসিং গার্মেন্টস প্র্যাকটিক্যালি। বাংলাদেশ একই প্রসপেক্ট আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে। সুতরাং আমরা বলছি যারাই রপ্তানি করবে তাদেরকে আমরা ডিউটি ফ্রি, তাদের র মেটেরিয়াল আনবে, এক্সপোর্ট করবে। সুতরাং এই ডিউটির পেঁচাল থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। সুতরাং এভরিবডি, ইভেন কেউ যদি কালকে গোল্ড জুয়েলারি এক্সপোর্ট করতে চায়, উইল গিভ দেম দ্য আইদার বন্ড, অথবা ওইটার বন্ড যখন বলছে যার উপরে হাসতেছে, তো বলতেছে কারণ কি জানেন, বাংলাদেশে কিন্তু কিছু করতে গেলে আমাদের ব্যুরোক্রেটরা বলে স্যার এটা তো চুরি হয়ে যাবে। আপনি যেটাই করতে যান স্যার এটা চুরি করে ফেলবে। তাই বলছি চুরির ভয়ে আমি কি কোনো চুরির ভয়ে কি আমি কোনো পলিসি করতে পারবো না? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? চুরি ইজ নট ইউর রেসপন্সিবিলিটি। চুরি থামানোর জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টে, লেট দেম ডু দ্যাট। আপনারা আপনাদের কাজ করবেন, চুরি আপনাদের কাজ না। সুতরাং ডোন্ট ওয়ারি এনিথিং। ডায়মন্ড কাটিং যদি কেউ করতে চান, I'm telling you, we give you the facility. Gold jewelry করতে চান, we'll give you that. Any industry, any export, you'll be given duty-free raw materials import. Anyway, so এটা মাহবুবের, I hope that answers your question or anything else. আর দ্বিতীয় যেটা হচ্ছে, একটা কি ছিল, ওটা তো আমি লেবারেরটা তো আগেই বলেছি, রিনিউয়েবল এনার্জি বলেছি, এনার্জি সেক্টর বলেছি, আর কিছু বাকি তো নেই। এনবিএফআই হচ্ছে কি, শুনেন, এনবিএফআই হচ্ছে কি, আপনারা যে জায়গায় ইনভেস্ট করেছেন, যে এনবিএফআই অ্যান্ড ব্যাংকস ইভেন হাই স্ট্রিট টু সাম এক্সটেন্ট, তারা যে ল্যান্ডিংগুলো করেছে যে রেটে, যেই ভলিউমে, এটা তো ভাইরাল অনেকগুলো। আপনার ইউ আর সাপোজ এনবিএফআই, I mean, if you ask me, NBFI is supposed to, I mean, you're supposed to cater the household needs. কেউ গাড়ি কিনবে, কেউ টোস্টার কিনবে, কেউ রেফ্রিজারেটর কিনবে, or similar sort of thing. আপনারা গেছেন ইন্ডাস্ট্রিতে, বাট আই মিন এত হাই, আপনি কত ইন্টারেস্ট, 15, 16, 17% ইন্টারেস্ট রেটে। না বায়েবল, যে বড় করছে ওর জন্য, না লেন্ডারের জন্য বায়েবল।
সো দিস থিং আপনাদেরকে এগুলো চিন্তা করতে হবে, মানে উইল সাপোর্ট এভরিবডি। আমাদের তো সরকারের দায়িত্ব, উই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট গভর্নর, আই ক্যান টেল ইউ, ভেরি এফিশিয়েন্ট। প্রাইভেট সেক্টর আমাকে ইতিমধ্যে যে ফিডব্যাক দিচ্ছে, দে আর ভেরি হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট গভর্নরস জব, ভেরি হ্যাপি। সবাই বলতেছে যেটা 10 বছরে করতে পারিনি, খসরুভাই একদিনে করে নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক থেকে। So this is how the things are changing. আমি বলছি this is how things are changing. But একটু সময় দেন, 2 মাসের মধ্যে তো সব চেঞ্জ করতে পারবো না, একটু টাইম দেন, you will see the difference inshallah, and we have done it in the past. আগেও কিন্তু আমরা বিএনপি সরকার যতবার আসছে, we took over a big mess from the previous government. Then we brought back macroeconomic stability, আমরা ফিরিয়ে এনেছি, ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন ফিরিয়ে এনেছি। আমরা কোনো সময় এইসব সেক্টরে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেই নাই, এখনও দিই নাই, সামনেও দেব না। যত ফিনান্সিয়াল সেক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে ব্যাংকস, তত এসইসি থেকে কোথাও দেয়ার উইল নট বি এনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। It will be run by professionals and they will run professionally. Thank you very much. Sorry, I am upset. I would be very happy and I am enjoying it. Quite honestly, I am enjoying the company and I am enjoying the discussion. আমারই খারাপ লাগতেছে চলে যেতে। আনফর্চুনেটলি বিদেশি কিছু ডেলিগেট আমি আগেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলেছি, ওরা অপেক্ষা করছে, এই জন্য যেতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই, ধন্যবাদ।